আসসালামু আলাইকুম। আজ 2 অক্টোবর 2025 বৃহস্পতিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। পাহাড়কে অশান্ত করতে যা করছে আওয়ামী লীগ, ভারতকে শায়েস্তা করতে ভিন্ন উদ্যোগ, জানুয়ারিতেই আওয়ামী লীগের দফা রফা। ফ্লোরিডাকে ঘিরে যা ঘটছে ইসরায়েলে। এবার বিস্তারিত। গোয়েন্দা সংস্থার নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে, দীর্ঘ 1.5 যুগেরও বেশি সময় ধরে আওয়ামী লীগের বড় একটি সিন্ডিকেট পার্বত্য চট্টগ্রামে অস্ত্র ব্যবসার সাথে জড়িত, যারা চট্টগ্রাম, কক্সবাজার এবং পার্বত্য অঞ্চলে প্রকাশ্যে ঘোরাফেরা করত। 5 আগস্ট আওয়ামী লীগের পতনের পর সেই অস্ত্র ব্যবসায়ীদের বড় একটি অংশ ইউপিডিএফ অধ্যুষিত এলাকায় অবস্থান করছে। তারা ইচ্ছে করলে দেশের বাইরে পালিয়ে যেতে পারত, কিন্তু তারা দেশের বাইরে না গিয়ে পাহাড়ে ইউপিডিএফ এলাকায় অবস্থান করছে। তাদের ইন্ধনে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে পাহাড়ে আরও বড় ধরনের সংঘাত সহিংসতার সম্ভাবনা রয়েছে। পাহাড়ে পালিয়ে থাকা আওয়ামী লীগের বড় একটি অংশ বর্তমানে যে রাজনৈতিক দলগুলো ভালো অবস্থায় রয়েছে তাদের সাথে সমঝোতা করে অস্ত্র ব্যবসা অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও ধারণা করা হচ্ছে। গত একাদশ সংসদ নির্বাচনের আগেও সেখানে 2 গ্রুপের সংঘর্ষে 2 জন নিহত হওয়ার খবর রয়েছে। স্থানীয়রা মনে করেন, পাহাড়ের মানুষের ভোটাধিকার এখন আর তাদের মাঝে নেই। তারা চাইলে কোনো দলের প্রার্থীকে ভোট দিতে পারবে না। অস্ত্রধারীরা যেখানে ভোট দিতে বলবে সেখানেই তাদেরকে ভোট দিতে হবে। তাই এখন থেকে পাহাড় কাদের অধীনে নিয়ন্ত্রণে থাকবে সেগুলো ছোট ছোট ঘটনার মাধ্যমে স্পষ্ট করা হচ্ছে, শক্তি প্রয়োগের মাধ্যমে। বিশাল বিস্তৃত সীমানা জুড়ে ভারত মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠীর শক্ত অবস্থান রয়েছে। বাংলাদেশ সরকার ইচ্ছা করলেই সেটা এখনই নির্মূল করতে পারবে না। কথিত শান্তি চুক্তির মাধ্যমে অনেক জটিলতাই পাহাড়ের মধ্যে রয়েছে বলে সংশ্লিষ্ট বিশিষ্ট নাগরিকরা মনে করছেন। পাহাড়িরা উপজাতি কোটার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, সরকারি চাকরি সহ গুরুত্বপূর্ণ সকল সুযোগ সুবিধা গ্রহণ করছেন। কিন্তু বাংলাদেশের নাগরিকরা ইচ্ছা করলেই পাহাড়ে গিয়ে কিছু করতে পারবে না। পার্বত্য অঞ্চলে বিশাল এলাকা জুড়ে ক্ষুদ্র সংখ্যক নাগরিকের মধ্যে দেশীয় এবং রাজনৈতিক অনেক হিসাব নিকাশ জড়িত। এশিয়া কাপ ফাইনাল শেষ হওয়ার পর থেকে আক্রমণ পাল্টা আক্রমণ হচ্ছে ভারত পাকিস্তান 2 দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে। মঙ্গলবার এশীয় ক্রিকেট কাউন্সিলের বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে এসব খবর বিভিন্ন সূত্রের মাধ্যমে আসছিল। অবশেষে মুখ খুললেন মহসিন নাকভি। বিতর্ক শুরু হওয়ার 3 দিন পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান স্পষ্ট করে জানিয়েছেন, ট্রফি তার হাত থেকেই নিতে হবে ভারতকে। ভারতের বেশ কিছু সংবাদ মাধ্যমে প্রচারিত খবরে বলা হয়, এশীয় ক্রিকেট কাউন্সিলের বৈঠকে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ক্ষমা চেয়েছেন নাকভি। এই খবরকে অসত্য বলে জানিয়েছেন নাকভি। ফেসবুক ও এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ভারতীয় সংবাদ মাধ্যম অসত্য কথা বলছে। আমি সকলের সামনে বিষয়টা পরিষ্কার করে দিতে চাই, আমি কোনো ভুল কাজ করিনি। আমি কোনো দিন ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ক্ষমা চাইনি, ভবিষ্যতেও কোনো দিন চাইব না। নাকভি বলেন, ভুয়া খবর প্রচার করে ভারতের মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে সংবাদ মাধ্যমগুলো। তিনি লেখেন, এই বানানো ভিত্তিহীন কথাগুলো অপপ্রচার ছাড়া কিছুই নয়। তাদের আসল উদ্দেশ্য নিজেদের মানুষকেই ভুল বোঝানো। দুর্ভাগ্যজনকভাবে ভারত বারবার ক্রিকেটের মধ্যে রাজনীতি ঢোকাচ্ছে, ফলে ক্রিকেটের সৌন্দর্য নষ্ট হচ্ছে। এশিয়া কাপের ফাইনাল শেষে ভারতীয় বোর্ড অভিযোগ করেছিল ট্রফি নিয়ে পালিয়ে গিয়েছেন নাকভি। তাকে ট্রফি ফেরত দিতে বলা হলেও তিনি দেননি। নাকভি বলেছেন, ট্রফি দিতে কোনো সমস্যা নেই তার। তিনি লিখেছেন, এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রধান হিসেবে আমি সেই দিনও ট্রফি তুলে দিতে চেয়েছিলাম, এখনও চাই, তবে ট্রফি তার হাত থেকেই নিতে হবে ভারতকে। অন্যদিকে ভারতীয় বোর্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে, নাকভির হাত থেকে ট্রফি তারা নেবে না। ট্রফি ভারতে পাঠিয়ে দিতে হবে, নইলে দুবাইয়ে এশীয় ক্রিকেট কাউন্সিলের দফতরে রেখে দিতে হবে। নাকভি তার নিজের অবস্থানে অনড়। তিনি লেখেন, যদি ভারত সত্যি ট্রফি নিতে চায় তাহলে এশীয় ক্রিকেট কাউন্সিলের দফতরে এসে আমার হাত থেকে ভারতকে নিতে হবে। তবে ভারতীয় বোর্ড বিষয়টিকে সহজে ছেড়ে দিতে চাইছে না। নাকভির বিরুদ্ধে স্বার্থের অভিযোগ করতে যাচ্ছে ভারতীয় বোর্ড। পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রধান হওয়ার পাশাপাশি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি। আর মহসিন নাকভির রাজনৈতিক সেই পরিচয় সামনে এনে আইসিসির কাছে অভিযোগ জানাতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এশিয়া কাপ জেতার পর ভারতীয় দল নাকভির হাত থেকে ট্রফি নিতে চায়নি।
তারপরেই ট্রফি ও ভারতীয় ক্রিকেটারদের মেডেল নিজের হোটেলের ঘরে নিয়ে চলে যান নাকভি। এই ঘটনায় এশীয় ক্রিকেট কাউন্সিলের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভারতের অভিযোগ, এশীয় কাউন্সিলের প্রধান নন। এশিয়া কাপে নাকভি পাকিস্তানের মন্ত্রীর মতো ব্যবহার করেছেন। যে দল যোগ্য দল হিসেবে চ্যাম্পিয়ন হয়েছে তাদের ট্রফি দেওয়া হচ্ছে না। এতে বিশ্বের সামনে এশীয় ক্রিকেটের সম্মানহানি হচ্ছে। তাই নাকভিকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবিও জানাতে যাচ্ছে ভারত। দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম, মানবতা বিরোধী অপরাধ, নির্বাচনের আগেই হতে পারে 4 মামলার রায়। খবরে বলা হয়, গত বছরের জুলাই আগস্টে সারা দেশে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে করা মামলায় রায় আগামী নভেম্বরে ঘোষণা করা হতে পারে। আরও 3টি মামলার সাক্ষ্য গ্রহণ ডিসেম্বরে শেষ হয়ে রায় হতে পারে আগামী বছরের জানুয়ারিতে। এসব মামলায় আসামি রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও পুলিশের সাবেক কর্মকর্তা সহ 57 জন। অর্থাৎ ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের আগেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে মামলার রায় হতে পারে। আসামিদের সর্বোচ্চ সাজার ব্যাপারেও আশাবাদী প্রসিকিউশন। জুলাই আগস্টের হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা মামলার বিচার কার্যক্রম চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 ও ট্রাইব্যুনাল 2-এ। বর্তমানে এই 2 ট্রাইব্যুনালে 4টি মামলার সাক্ষ্য গ্রহণ চলছে। এর মধ্যে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে করা মামলায় সর্বশেষ সাক্ষীর জবানবন্দি মঙ্গলবার শেষ হয়েছে। আগামী সপ্তাহে তার জেরা শেষ হলে এই মামলায় সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হবে। এরপর যুক্তিতর্ক শেষে রায়ের দিন ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে করা এই মামলার বিচার কাজ চলছে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1-এ। তদন্ত কর্মকর্তা সহ এই মামলায় সাক্ষ্য দিয়েছেন 54 জন। এ বিষয়ে বিশ্লেষকরা বলছেন, 4টি মামলার রায় হলে ফেঁসে যাবে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, এমনকি সাজা কার্যকরও হয়ে যাবে। ফলে আওয়ামী লীগ নির্বাচনের আগেই বড় ধাক্কায় পড়তে যাচ্ছে। রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধনের প্রাথমিক পর্যালোচনায় বিবেচিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নির্বাচন পরিচালনার বিধিমালায় না থাকায় দলের পক্ষ থেকে পছন্দের তালিকায় রাখা প্রথম প্রতীক শাপলা বরাদ্দ দেওয়া সম্ভব হচ্ছে না বলেও জানিয়েছে নির্বাচন কমিশন ইসি। এই অবস্থায় আগামী 7 অক্টোবরের মধ্যে বিধিমালা অনুযায়ী সংরক্ষিত প্রতীকগুলোর মধ্য থেকে একটি প্রতীক বেছে নিয়ে লিখিতভাবে জানাতে দলটিকে অনুরোধ করেছে ইসি। চিঠিতে ইসি জানায়, জাতীয় নাগরিক পার্টি নিবন্ধনের জন্য আবেদন করেছিল, যা প্রাথমিক পর্যালোচনায় গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে। দলটির আবেদনপত্রে পছন্দের প্রতীকের ক্রমানুযায়ী শাপলা, কলম ও মোবাইল উল্লেখ করা হয়েছিল। তবে নির্বাচন পরিচালনা বিধিমালা 2008 এর বিধি 9 এর 1 অনুযায়ী প্রার্থীর অনুকূলে বরাদ্দের জন্য নির্ধারিত প্রতীকের তালিকায় শাপলা প্রতীকটি বর্তমানে অন্তর্ভুক্ত নেই। বিধান অনুযায়ী কোনো দল কর্তৃক মনোনীত সব প্রার্থীর জন্য নির্ধারিত প্রতীক থেকে পছন্দকৃত যে কোনো একটি প্রতীক বরাদ্দ করা হবে এবং এইভাবে বরাদ্দকৃত প্রতীক দলটির জন্য সংরক্ষিত থাকবে, যদি না দলটি পরবর্তীতে অন্য কোনো প্রতীক লাভে ইচ্ছা প্রকাশ করে। এ বিষয়ে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন জানান, যেহেতু শাপলা দিতে আইনগত কোনো বাধা নেই, সেহেতু আমরা শাপলা মার্কাই চাই। এর বিকল্প কিছু ভাবছি না। আমরা মনে করি কমিশন স্বেচ্ছাচারী আচরণ করছেন আমাদের সঙ্গে, নিরপেক্ষ জায়গায় নেই তারা। একটি বিশেষ দলের নির্দেশে আমাদের চাওয়া অনুযায়ী শাপলা দিচ্ছে না। তিনি জানান, প্রতীক তালিকায় শাপলা না থাকলে কমিশন সেটাকে অন্তর্ভুক্ত করুক, এটা তো সামান্য কয়েকদিনের বিষয়। সেগুলো না করে তাবেদারি করে আমাদের প্রতীক দিচ্ছে না, তবে আমরা শাপলাতেই আছি বলে জানান তিনি। গাজার জনগণের জন্য ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ মানবাধিকার কর্মী ও স্বাস্থ্য বিশেষজ্ঞ রুহি লোরেন আখতার অংশ নিয়েছেন। ইংল্যান্ডের নর্থাম্বারল্যান্ডের মোরপেথে তার জন্ম। রুহি গত 18 সেপ্টেম্বর থেকে এই নৌবহরের সঙ্গে রয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রুহি লোরেন লিখেছেন, গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে এগিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অন্যান্য নৌযানের ঠিক পেছনে সামার টাইম জং নামের একটি জাহাজে তিনি অবস্থান করছেন। তিনি আরও লিখেছেন, আমরা চরম অনিশ্চয়তার মধ্যেও দৃঢ় প্রতিজ্ঞ এবং আশা নিয়ে এগিয়ে যাচ্ছি। নৌবহরের এই দলটি মানবিক সহায়তা নিয়ে ইসরায়েলি বাধা উপেক্ষা করে গাজায় পৌঁছানোর শেষ চেষ্টা করছে। রুহি লোরেন আখতার
রিফিউজি বিরিয়ানি অ্যান্ড ব্যানানাস নামের একটি মানবিক সংস্থার প্রতিষ্ঠাতা। এই সংস্থাটি যুদ্ধ ও সংঘাত থেকে পালিয়ে আসা বাস্তুচ্যুত মানুষদের জন্য জরুরি খাদ্য, স্বাস্থ্য সামগ্রী, দক্ষতা উন্নয়ন এবং নেতৃত্ব প্রশিক্ষণের মতো কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে সংস্থাটির কার্যক্রম গাজা ও গ্রিসে চালু রয়েছে। বাস্তুচ্যুত জনগোষ্ঠীর পাশে থাকার অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ রুহি 2025 সালের অক্টোবরে নর্থ ইস্ট বাংলাদেশি অ্যাওয়ার্ডে পার্সন অব দ্য ইয়ার সম্মাননা লাভ করেন। গাজাগামী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এ সময়ে নৌযানগুলোতে থাকা সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ সহ অন্যান্য অ্যাক্টিভিস্টদের আটক করা হয়। তাদের ইসরায়েলের একটি বন্দরে নিয়ে গেছে দখলদার বাহিনী। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলেছে, ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় গাজাগামী সুমুদ ফ্লোটিলা থেকে আটক অধিকার কর্মীদের ছবি প্রকাশ করেছে। তাদেরকে ইসরায়েলের আজদোদ বন্দরে নেওয়া হয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আটক ব্যক্তিদের ইউরোপে পাঠাতে ডিপোর্টেশন প্রক্রিয়া শুরু করা হবে। তবে ধারণা করা হচ্ছে এই প্রক্রিয়াতে অনেক সময় লাগবে, সম্ভবত পুরো দিনই লেগে যেতে পারে। এদিকে প্রথম দফার কর্মীরা পৌঁছানো শুরু করলেও ইসরায়েলি নৌবাহিনী এখনও ফ্লোটিলার বাকি নৌযানগুলো আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে এসব নৌযানের সঙ্গে কোনো যোগাযোগ নেই, কারণ তারা যতই ইসরায়েলি জাহাজের কাছাকাছি যাচ্ছে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা ততই বাড়ছে। কখনো কখনো যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়ে যায়, আবার কখনো কখনো কর্মীরা নিজেরাই মোবাইল ফোন ফেলে দেন যাতে আটক বা হয়রানি এড়ানো যায়। এরই মধ্যে ফিলিস্তিনের গাজার জলসীমায় গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি জাহাজ প্রবেশ করেছে। এছাড়া অন্তত 23টি ত্রাণবাহী নৌযান গাজার উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী মিকেনো নামের একটি জাহাজ ইতোমধ্যে গাজার আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছে, তবে সেটি ইসরায়েলি বাহিনী আটক করেছে কিনা তা এখনো স্পষ্ট নয়। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা। এই নৌবহরে রয়েছে 40টিরও বেশি বেসামরিক নৌযান। এই বহরে প্রায় 44টি দেশের 500 মানুষের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম সহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকার কর্মী, চিকিৎসক ও সাংবাদিক। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রথম বহর গত 31 আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। এরপর 13 থেকে 15 সেপ্টেম্বর তিউনিসিয়া ও ইতালির সিসিলি দ্বীপ থেকে আরও নৌযান এই বহরে যুক্ত হয়। এছাড়া গ্রিসের সাইরাস দ্বীপ থেকে পরবর্তী সময়ে আরও কিছু নৌযান ত্রাণ নিয়ে বহরে যুক্ত হয়। বর্তমানে বহরটিতে 40টির বেশি নৌযান রয়েছে। এই নৌবহরের ফিলিস্তিনি সংগঠন হামাসের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে শুরু থেকেই দাবি করে আসছে ইসরায়েল, যদিও এর পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি তারা। যাত্রাপথে কোনো বাধা না পেলে নৌবহরটির স্থানীয় সময় বৃহস্পতিবার সকালেই গাজায় পৌঁছানোর কথা ছিল। গ্লোবাল ফ্লোটিলা থেকে মাঝে মাঝেই পোস্ট করে যাচ্ছেন বাংলাদেশের অধিকার কর্মী শহীদুল আলম। কয়েক ঘন্টা আগেও তিনি একটি ভিডিও বার্তা প্রচার করেছেন, তাতে দৃপ্ত শপথ উচ্চারণ করেছেন। বলেছেন, আমরা গাজার বিরুদ্ধে অবরোধ ভাঙব, ফিলিস্তিন স্বাধীন হবে। তিনি আরও বলেন, একথা বলছি শহীদুল আলম কনসায়েন্স ফ্লোটিলার উপরের ডেক থেকে। এই ফ্লোটিলাগুলোর মধ্যে সবচেয়ে বড়টি এটি এবং শেষে যাত্রা করা বাহন। গ্রিক কর্তৃপক্ষ থেকে ঝড়ের সতর্কতা আসছে। গত রাতেই আমরা একটি ঝড়ের মধ্যে দিয়ে গেছি। ক্যাপ্টেন গতি বাড়িয়েছেন যাতে আমরা ঝড়ের আগে এগিয়ে থাকতে পারি। ঝড় ও বজ্রপাত এখন চলে গেছে, বৃষ্টিও থেমেছে। আমরা বাকি ফ্লোটিলার থেকে কিছুটা পেছনে রয়েছি। সামনে যারা আছেন তাদেরকে আগেই আক্রমণ করা হয়েছে, তবুও আমরা গাজার পথে অটল এগিয়ে চলেছি। এই ভয়ভীতি আমাদের থামাতে পারেনি। আমরা অবরোধ ভাঙব, ফিলিস্তিন স্বাধীন হবে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মালিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। বন্ধুরা, আজকের টিপস হচ্ছে যাচাই করুন। পৃথিবীতে আপনি আজকের এই দিনটিতে যাই করতে যাচ্ছেন না কেন, সবার আগে আপনি যাচাই করুন। কোনো কিছু কিনতে যাচ্ছেন, কারোর সঙ্গে সম্পর্ক গড়তে যাচ্ছেন, কারোর সঙ্গে কথা বলতে যাচ্ছেন, কোথাও যাচ্ছেন, সর্বত্র আপনার মধ্যে যদি যাচাইয়ের মন মানসিকতা থাকে তাহলে আপনি বিপদ থেকে মুক্ত থাকতে পারবেন। আর যদি আপনি যাচাই না করে নিরঙ্কুশ বিশ্বাসের উপর নির্ভর করে কোনো কাজে যুক্ত হন, তাহলে আপনি বিপদের মধ্যে পড়তে পারেন। সুতরাং আজ থেকে মাথায় একটি বিষয় আমরা শক্তভাবে গেঁথে নিই, সেটা হচ্ছে যাচাই করব, যাচাই করব, যাচাই করব। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের খবর।
প্রায় 48 ঘন্টা পর ইন্টারনেট সেবা আবারও চালু করা হচ্ছে আফগানিস্তানে। এতে উচ্ছ্বাস প্রকাশ করছেন আফগান নাগরিকরা। স্থানীয় সাংবাদিকরা জানান, যোগাযোগ ব্যবস্থা ধীরে ধীরে আবারও স্বাভাবিক হচ্ছে। ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, নেটওয়ার্ক ডেটা অনুযায়ী সংযোগ আংশিকভাবে চালু হয়েছে। সরকার ঘনিষ্ঠ এক সূত্র বিবিসি আফগানকে নিশ্চিত করেছে যে তালেবান প্রধানমন্ত্রীর নির্দেশে ইন্টারনেট আবারও চালু করা হয়েছে। 48 ঘন্টার এই ব্ল্যাকআউট আফগানিস্তানে ব্যবসা বাণিজ্য ও ফ্লাইটে ব্যাঘাত সৃষ্টি করেছিল, পাশাপাশি জরুরি সেবায় প্রবেশ সীমিত করেছিল। এদিকে সম্প্রতি আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে হঠাৎ করে ইন্টারনেট ও টেলিযোগাযোগ ব্যবস্থায় বিপর্যয় দেখা দেওয়ার পর দেশ জুড়ে ইন্টারনেট নিষেধাজ্ঞা আরোপের অভিযোগ ওঠে। তবে এই অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করেছে তালেবান প্রশাসন। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, বুধবার একটি চ্যাট গ্রুপে পাকিস্তানি সাংবাদিকদের দেয়া এক বিবৃতিতে তালেবান কর্মকর্তারা দাবি করেছেন যে পুরনো ফাইবার অপটিক কেবলগুলোর কারণে ইন্টারনেট বিভ্রাট ঘটেছে, যা প্রতিস্থাপনের প্রয়োজন। 3 লাইনের বিবৃতিতে তারা বলেছে, আমরা ইন্টারনেটে নিষেধাজ্ঞা আরোপ করেছি বলে যে গুজব ছড়ানো হয়েছে সেরকম কিছুই হয়নি। শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।